রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আজ আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন আসামিরা। এর মধ্যেই তাদের আদালতে হাজির করা হয়েছে। এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রামিসার বাবা, মা ও বোন সহ ১৬ জন সাক্ষ্য দেন। এই মামলা বিচার কাজ ঘিরে আদালত পাড়ায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। প্রথম দিনেই সাক্ষ্য গ্রহণ শেষ করা হয়। এরপর শুনানি শেষে আদালত আসামিদের আত্মপক্ষ সমর্থনে সাফাই বক্তব্যের জন্য আজকের দিন ঠিক করেন। এরপর মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী মাইনুল মারুফ। মামলার আজকের কার্যক্রম সম্পর্কে জানাতে যুক্ত হবেন তিনি। মাইনুল, মামলার আজকের কার্যক্রম সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। তো সেই মামলার আজকের কার্যক্রম যদি বলে, আসামিদের আত্মপক্ষ সমর্থনের যে সুযোগ থাকে আইন অনুযায়ী, সেই দিনটি কিন্তু আজকে। আসামিরা যদি তাদের কোনো বক্তব্য থাকে, এই ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার বিষয়ে যদি তাদের কোনো বক্তব্য থাকে, সেই বিষয়গুলো কিন্তু তারা আজকে তুলে ধরবেন। পাশাপাশি যদি তাদের পক্ষে কোনো সাফাই সাক্ষী থাকে, তাকেও হয়তো উপস্থাপন করতে পারবেন আইন অনুযায়ী। তবে আমরা সর্বশেষ যে খবর নিয়েছি, তাদের পক্ষে কোনো সাফাই সাক্ষী নেই এবং তাদের পক্ষে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে রাষ্ট্র কর্তৃক। তিনি হয়তো তাদের যে আসামিদের পক্ষ হয়ে যে সকল তাদের ডিফেন্স করার মতো যে সকল তথ্য রয়েছে, সেগুলো হয়তো আদালতে উপস্থাপন করবেন। এর আগে আমরা দেখেছি যে গতকাল কিন্তু বলা যায় যে বাংলাদেশের ইতিহাসে একই দিনে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং একদিনে কিন্তু সাক্ষ্য শেষ হয়েছে এবং বলা যায় যে একটি বিচার বিভাগের জন্য একটি নজির স্থাপিত হয়েছে কিন্তু গতকাল। তখন একদিনে সকল সাক্ষ্য গ্রহণ শেষে আজ কিন্তু সে পরবর্তী যে আইন অনুযায়ী যে ধাপ রয়েছে আত্মপক্ষ সমর্পণ, তার জন্য কিন্তু আজকের দিনটি নির্ধারিত করা হয়। এবং কিছুক্ষণ আগে কিন্তু এই আসামিদের কিন্তু উপরে আনা হয়েছে, অর্থাৎ এজলাসে আনা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আজকের বিচারিক প্রক্রিয়া শুরু হবে এবং বিচারিক প্রক্রিয়া শুরু হওয়ার পর আসামিরা কি বলেন সেই বিষয়টি হয়তো আপনার মাধ্যমে দেশের মানুষকে, যারা ৭১ টিভির দর্শক রয়েছেন, তাদের সবাইকে জানিয়ে দিতে পারবো। এবং এখন পর্যন্ত বিচারক আসেননি, এখনো বিচার শুরু হলেই কিন্তু আমরা পরবর্তী আপডেট জানাতে পারবো। এবং এর আগে যদি আমি একটু বলি যে সোহেল এবং স্বপ্না, তাদের বিরুদ্ধে যে অভিযোগ, মাত্র ৮ বছরের একটি শিশুকে প্রথমে ধর্ষণ, পরে হত্যা এবং হত্যার পর তাদের লাশ গুম করার উদ্দেশ্যে তার শরীরকে কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন করা হয়, হাত মাথা কেটে আলাদা করে ফেলা হয়। এমন একটি নৃশংস ঘটনায় সারা দেশ ফুঁসে ওঠে এবং তাদের একটি যে নজির স্থাপন করা যায় এমন একটি বিচারের দাবি কিন্তু জানানো হয়। সেই লক্ষ্যে সরকারও কিন্তু ব্যবস্থা নিয়েছে এবং যে বিচার বিভাগও কিন্তু বলা যায় যে বেশ দ্রুততার সাথেই কিন্তু এই মামলাটি শেষ করার জন্য কিন্তু উদ্যোগ নিয়েছিল। এবং আমরা কিন্তু তার নজির দেখতে পেলাম যে যত মাত্র ৩ থেকে ৪ কার্যদিবস গিয়েছে এবং এই কার্যদিবসের মধ্যে ইতিমধ্যে সাক্ষ্য শেষ, আজ আত্মপক্ষ সমর্পণ। এরপরে এই যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে এবং যুক্তিতর্ক উপস্থাপন হয়তো একদিন হবে, তারপরে কিন্তু মামলাটি রায়ের জন্য দিন ঠিক করবেন। অর্থাৎ বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসের সবচেয়ে দ্রুততম যে বিচার, সেই রকম একটি দৃষ্টান্ত কিন্তু স্থাপন হতে যাচ্ছে এই মামলার মধ্য দিয়ে। এবং এই বিচারের মধ্য দিয়ে হয়তো যে ধর্ষণের বা এরকম নির্যাতনের যেই একটি সাজা আমরা দেখি যে দীর্ঘসূত্রিতা, সেটিও দূর করার চেষ্টা কিন্তু সরকার পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয়েছে, বিচারে যেন দীর্ঘসূত্রিতা না হয় সে বিষয়টি তো আনা হয়েছে। এবং সর্বোচ্চ আদালতেও কিন্তু বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে, যাতে এই ধরনের ঘটনায় যারা আসামি রয়েছেন বা যাদের রায় হয়েছে, তার উচ্চ আদালতে গিয়ে অনেক সময় দেখা যায় যে সেই রায় কার্যকর হতে দীর্ঘ সময় লেগে যায়, সেটি দূর করার জন্য কিন্তু আইনজীবীরা বলেছেন এবং তার পাশাপাশি প্রধান বিচারপতিকে উদ্যোগ নেওয়ার জন্য কিন্তু বলা হয়েছে, তারা আহ্বান জানিয়েছেন। এবং সেই অনুযায়ী আমরা যতদূর জানতে পেরেছি, উচ্চ আদালত থেকেও এই বিষয়ে উদ্যোগ নেওয়া হতে পারে, যাতে এই ধরনের নৃশংস ঘটনা এবং আলোচিত মামলাগুলোর বিচার যাতে দ্রুত হয় এবং বিচার রায় যেন দ্রুত কার্যকর হয়, সেই লক্ষ্যে যে হয়তো দ্রুতই উদ্যোগ নেওয়া হবে। এবং উদ্যোগ নিয়ে এই যে এরকম মামলা, এই মামলার পাশাপাশি আসিয়া, এছাড়া আরো বেশ কয়েকটি মামলা রয়েছে, এমন নৃশংস ঘটনা থাকবেন। বিচার কাজ শুরু হলে আমরা আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাইনুল মারুফ। আদ্দিন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন আজ সন্ধ্যায় প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। এ সময় মন্ত্রী আরও জানান, ডেঙ্গু প্রতিরোধে প্রতি উপজেলায় একটি করে টিম গঠন করা হবে। দেশের ৪৯২ উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি। সেখানে থাকবে বিশেষায়িত আইসিইউ সুবিধা। এছাড়া নারীদের জন্য ৫টি ও শিশুদের জন্য ৫টি বিশেষ হাসপাতাল নির্মাণ করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন। ফৌজদারি অপরাধ যেটা ক্রিমিনাল অফেন্স, যেটা সেটার জন্য একটা মামলা কিন্তু হয়েছে।
গেছে। একই ঘটনায় একের অধিক মামলা হতে পারে না। আমরা আমাদের মেডিকেল আইন অনুযায়ী আমাদের রিপোর্টের উপর নির্ভর করে যেটা চরম যেটাতে আমরা যেতে পারি আমরা সেটাতেই যাব। বাট ইট ইজ দ্য রিয়ালিটি যে 6টা বেবি সম্পূর্ণ অবহেলার কারণে মারা গিয়েছে এবং রাজুকও যে রিপোর্ট দিচ্ছে সেটাতে টোটালি আনঅথরাইজড ইন্টারনাল স্ট্রাকচার। সব কিছু বিবেচনায় আমার মনে হয় না এই মামলায় তারা কোনো বেনিফিট পাবে। প্রত্যেকটা সিটি কর্পোরেশনকে নন স্টপ আপনার স্প্রে করার জন্য লার্ভা এবং ফ্লাইং অ্যাডাল্ট মশাকে মারার জন্য কার্যক্রম অব্যাহত থাকবে। আরও উপরে যেখানে যেখানে লার্ভার জন্মস্থল সেখানে একটা ট্যাবলেট আছে জাপানিজ, সেই ট্যাবলেটটা ডাক্তারি মতে যতটুকু দূরত্বে দেওয়ার কথা ততটুকু দূরত্বে ছিটিয়ে দেওয়া হবে। এতে লার্ভার জন্ম হতে পারবে না, যেগুলি বিদ্যমান এই লার্ভাগুলো মরে যাবে। এই কার্যক্রমটা আমরা গ্রহণ করতে যাচ্ছি। গোপালগঞ্জের কাশিয়ানীতে তীব্র গরমে হিটস্ট্রোকে 90 বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া টানা 5 দিনের তাপপ্রবাহে বিপর্যস্ত জামালপুর। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় প্রচণ্ড গরমের মধ্যে ফুকরা গ্রাম থেকে ভিক্ষা করে বাড়ি ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জবেদ বেগম। এ সময় স্থানীয় লোকজন তাকে সহযোগিতার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের ধারণা, অতিরিক্ত তাপমাত্রা ও রোদের কারণেই তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হন। এদিকে টানা 5 দিনের তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জামালপুরের জনজীবন। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী মানুষ। তাপদাহের কারণে জেলা জুড়ে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। গত 2 দিনে জামালপুরে হিট স্ট্রোকে 2 কৃষকের মৃত্যুর ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। এত গরম ভাই, আমি কামলা পাওয়া যায় না, নিজে কাম করতে নাগে লাঞ্চ নাগে নিজে খাওয়া নাকবো, তো ফুলে তো অসুস্থ হয়। গরমের এমন একটা অবস্থা পড়ছে দেশের ভিতরে, সারা দেশব্যাপী, রাত্রেও যেরকম দিনেও ওই রকম। টাকা পয়সা বেশি দিয়ে কামলা রাখছি, তা করে বলছি যে তোমরা ধীরে ধীরে কাজ করবা আর ওভারলোড পানি খাবা, বেশি বেশি পানি খাবা, যা বারে বারে জিরাবা এবং তোমাদের শরীরে যা কুলা তুমি তাই কাজ করবা তোমরা। তাপপ্রবাহের আরো খবর জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল ইসলাম রনি। গোপালগঞ্জের আজকের তাপমাত্রা কত, সেখানে আপনি কি অনুভব করছেন, এবং তাছাড়া জানাবেন তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া বিভাগের কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? আসলে মারা যান, তাপদাহের কারণে মারা যান। গোপালগঞ্জে গত এক সপ্তাহ সেলসিয়াস তাপমাত্রা বয়ে চলেছে। গোপালগঞ্জের এই মৃদু তাপদাহের কারণে কিন্তু জনজীবন প্রভাব পড়েছে। তারপরেও যারা শ্রমজীবী মানুষ রয়েছে, কর্মজীবী মানুষ রয়েছে, তারা কিন্তু আসলে বাইরে এবং বিজনেস কর্মজীবী তারা ব্যস্ত রয়েছে। আবহাওয়া কিছু তারা জানিয়েছেন যে আজকে সন্ধ্যার পর থেকে হয়তো তাপমাত্রা যে তাপদাহ রয়েছে এই তাপদাহ শুরু করবে, যার ফলে জনজীবনে কিন্তু স্বস্তির আভাস এর মধ্যে কিন্তু আবহাওয়া দপ্তর দিয়েছেন। তারা জানিয়েছেন যে আগামীকাল থেকে আসলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে যে তাপদাহের কারণে আসলে রোগীর সংখ্যাটা কেমন সে বিষয়ে খোঁজ নিয়েছিলাম। হাসপাতালগুলো জানিয়েছেন যে গরমের এই তীব্রতা, প্রখর রোদের কারণে এই যে তাপদাহ বয়ে যাচ্ছে, তাপদাহের কারণে কিন্তু আসলে মানুষের অসুস্থতা তেমন দেখা যায়। তবে তাপদাহের কারণে মানুষ দেহে যে পানির যে সংকট, এই সংকট দেখা দিয়েছে এবং ঘামের যে তীব্রতা, মানুষ ঘামছেন, অতিরিক্ত ঘাম, এই তাপদাহের কারণে কিন্তু ঘাম বয়ে যাচ্ছে মানুষের শরীরে। অতিরিক্ত ঘামের যে প্রবাহ, সেই প্রবাহ কিন্তু হচ্ছে। ধন্যবাদ রনি, খবর জানাচ্ছিলেন তাপপ্রবাহের গোপালগঞ্জ থেকে। দর্শক, আমরা জানছিলাম গোপালগঞ্জের তাপপ্রবাহের খবর। এবার একটু রাজধানীর খবর জানতে চাই। সেই খবর জানাতে রাজধানীর আবহাওয়া অফিসে আছেন সহকর্মী সবুজ মাহমুদ, যুক্ত হব তার সঙ্গে। সবুজ, জ্যৈষ্ঠের তাপদাহে তো জনজীবন বিপর্যস্ত, বৃষ্টি না থাকায় গরমের তীব্রতাও বাড়ছে, তো কি বলছে আবহাওয়া অফিসে নিয়ে? আমি এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তরে আছি। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদদের সাথে আমি কথা বলেছি এবং জানতে পেরেছি যে এল নিনো সক্রিয় হয়েছে। এল নিনো হচ্ছে একটি আবহাওয়া পরিস্থিতি যেটা থাকলে আসলে তাপমাত্রা অতিরিক্ত থাকে, যে অতিরিক্ত তাপমাত্রা, স্বাভাবিক তাপমাত্রা চেয়ে অতিরিক্ত তাপমাত্রা থাকলে সেই পরিস্থিতিকে এল নিনো বলা হয়। এই এল নিনোটি 2024 সালে সক্রিয় ছিল, যখন এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত হয়েছিল। তো এই বছর 2026 সালেও এই এল নিনোটি সক্রিয় হওয়ার কারণে এই
এই যে জুন মাস থেকে শুরু করে একেবারে ডিসেম্বর পর্যন্ত এই এল নিনোটি সক্রিয় থাকবে এবং যে বর্ষাকাল আমাদের শুরু হচ্ছে সেই বর্ষাকালে তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 1 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি হতে পারে বলে আবহাওয়াবিদরা আমাদেরকে জানিয়েছে। এবং এই যে তাপমাত্রা, এই তাপমাত্রাটি এই সময়ে 2 থেকে 3টি মাঝারি তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে তাপমাত্রা বাড়বে এবং এই যে জুন মাসে স্বাভাবিক সময়ের যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতও কম হওয়ার সম্ভাবনা আছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এবং গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.8 ডিগ্রি সেলসিয়াস সৈয়দপুরে, রংপুরে, এবং ঢাকায়ও প্রায় 36 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা ছিল। এই যে তাপমাত্রার প্রবাহ আগামী কয়েকদিন অতিরিক্ত আরও বাড়বে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এল নিনোর প্রভাবে। তো গত 24 সালের যে এই আবহাওয়া, যে এল নিনোর প্রভাবে যে অতিরিক্ত তাপপ্রবাহ ছিল, সেই প্রবাহটি এই 26 সালে হওয়ার সম্ভাবনা আছে। এবং এই এল নিনোটি সাধারণত 2 থেকে 5 বছরের মধ্যে সক্রিয় হয়। 2024 সালের পরে আবারও এই 26 সালে এল নিনোর প্রভাবে তাপমাত্রা অতিরিক্ত হবে এবং মে মাসে বা বর্ষাকালে যে স্বাভাবিক তাপমাত্রা থাকার কথা তার চেয়ে বেশি থাকবে বলে অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে। ধন্যবাদ সবুজ আপনাকে। দর্শক, আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সবুজ মাহমুদ। জয়পুরহাট সীমান্তে আবারও কাঁটা তার দেবার চেষ্টা করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে বিজিবি। সোমবার পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে আবারও আন্তর্জাতিক আইন অমান্য করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে স্থানীয়দের দেয়া খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিজিবি। এই ঘটনায় সেখানে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, সীমান্তে কাঁটাতার দেওয়ার ঘটনায় সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? এছাড়া এলাকাবাসী কি বলছেন জানাবেন। গজের মধ্যে যে আমাদের 150 গজের পরে যে সীমান্ত তার কাটা দিতে হবে, এটি কিন্তু তারা বারংবারই লঙ্ঘন করে কিন্তু আমাদের একবারে সীমান্ত অর্থাৎ একেবারে 0 পয়েন্টের কাছাকাছি তারা তার কাটা দিচ্ছে। এই তার কাটা দেওয়ার মধ্যে দিয়ে কিন্তু স্থানীয় যে লোকজন রয়েছে, যারা এলাকায় বসবাস করে, তারা কিন্তু সবসময় আতঙ্কে থাকে। পাশাপাশি আমাদের বিজিবির পক্ষ থেকেও কিন্তু সবসময় সতর্ক রয়েছে এবং তারা কিন্তু বাধা দিচ্ছে। আপনি এখানে যে এখন স্থানীয় যে একজন হলো এখানকার যে বসবাস করে, তার সঙ্গে আমরা কথা বলতে চাই। আপনি তো এখানে আপনারা বসবাস করেন, এখানে সীমান্ততে কি ধরনের সমস্যা হচ্ছে? তার কাটা দিলে আপনারা কি করেন, বিজিবিরা কি করেন? আমরা যে আমাদের সীমান্ত বাড়ি, আমাদের তার বিজিবিরা আসে এবং আমরা মানা করে তারা এক সময় না, কিন্তু আমরা কি করতে পারি এখান থেকে? এই আপনাদের তার কাটা সীমানা দিলে আপনাদের কি সমস্যা হয়? অসুবিধা আছে, গরু বাছুর যাবে, অসুবিধা ধরে নিয়ে যাবে হয়তো, এই জন্য আমরা সবসময় আতঙ্ক দেখবি। ধন্যবাদ। মোটে শুনছিলেন যে স্থানীয় লোকেদের সমস্যা, তারা যেটি বলছিলেন যে যদি একেবারে সীমান্ত যদি নো ম্যানস ইয়েকে যদি বাদ দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু যে আমাদের সাধারণ যে মানুষগুলো গরু ছাগল কিংবা জমিতে যখন আবাদ করতে যাবে, তখন কিন্তু তারা একেবারে সীমান্তের কাছে তার কাটার কাছে যখন যাবে, তখন কিন্তু বিএসএফরা কিন্তু আমাদের সাধারণ মানুষদেরকে মানে তার কাটার কাছে গেলে তাদেরকে শত্রু ভেবে কিংবা কখনো মনে করবে যে এরা স্মাগলার হয়ে এইভাবে ভেবে কিন্তু তাদেরকে গুলিবর্ষণ করতে পারে এবং তাদের মধ্যে আক্রমণ করতে পারে, এমনটি বলছিলেন এখানকার ধন্যবাদ মোয়াজ্জেম, আপনি থাকবেন। আবারও যুক্ত হব পরবর্তী আপডেট যাতে আপনার সঙ্গে। দর্শক, জয়পুরহাট থেকে যুক্ত ছিলেন মোয়াজ্জেম হোসেন। মাইন বিস্ফোরণে শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে বান্দরবানের নাইখংছড়ির ঘুমধুম সীমান্তে। বিজিবি বলছে নিহত ওই শিশু মিয়ানমারের বাসিন্দা। এলাকার লোকজন জানান, কিংহা তংকঙ্গার ছেলে 11 বছরের সতনাই তংচঙ্গা মঙ্গলবার জুম চাষের কাজে ওই এলাকায় যায়। এক পর্যায়ে তার পায়ের আঘাতে বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সতনাই। এ নিয়ে 34 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM কায়রুল আলম জানান, মাটির নিচে পেতে রাখা মাইনে এই বিস্ফোরণ হয়েছে। এ নিয়ে ওই এলাকায় সতর্কতা জারি করেছে বিজিবি। তিনি আরো জানান, নিহত শিশু এবং তার পরিবার দীর্ঘদিন অবৈধভাবে বাংলাদেশে বসবাস করছিল। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেস কাকোইরিসকে হারিয়ে মর্যাদাপূর্ণ এই পদে 1 বছরের জন্য নির্বাচিত হন তিনি। বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই সম্মান অর্জন করলেন ডক্টর খলিলুর রহমান।
বিস্তারিত জানাচ্ছেন শারমিন স্বপ্না। Number of votes obtained. Khalilur Rahman, Bangladesh, 99. জাতিসংঘের 81তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচনের জন্য মঙ্গলবার নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 193 দেশের প্রতিনিধিরা গোপন ব্যালটের মাধ্যমে দুই প্রার্থী ডক্টর খলিলুর রহমান ও আন্দ্রেস কাকাউরিসকে ভোট দেন। The required majority, His Excellency Khalilur Rahman of Bangladesh has been elected President of the General Assembly. পরে জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, নির্বাচনে মোট ভোট পড়েছে 190টি। এর মধ্যে ডক্টর খলিলুর রহমান 99টি দেশের সমর্থন পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন 91 ভোট। Andreas Kakouris, Cyprus, 91. এই জয়ের মধ্য দিয়ে ডক্টর খলিলুর রহমান আগামী 1 বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। সেই হিসেবে আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া 81তম অধিবেশনে বৈশ্বিক এই ফোরামের নেতৃত্ব দেবে বাংলাদেশ। এদিকে নির্বাচিত হওয়ার পর খলিলুর রহমান সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি বক্তৃতায় তিনি বিশ্ব নেতাদের সামনে বাংলাদেশের সংস্কার প্রচেষ্টা তুলে ধরেন এবং রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের কাছে জোরালো সহায়তা দাবি করেন। দীর্ঘ 8 বছর ধরে 12 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ, কিন্তু এখন সেই সংকটের স্থায়ী সমাধান হওয়া উচিত। বাস্তুচ্যুত মানুষদের মানবাধিকার সুরক্ষায় বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। When I served as my government's high representative on the Rohingya issue. ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন পদের পাশাপাশি বেশিরভাগ সময়ে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করেছেন। 24 জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি। আর বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারে ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। শারমিন স্বপ্না, 71। ঈদের ছুটি শেষে আজও রাজধানীতে ফিরছে মানুষ। এই বিষয়ে খবর রাখছেন আমার সহকর্মীরা। আমরা একটু যেতে চাই কমলাপুর রেল স্টেশনে। সেখানে আছেন আমার সহকর্মী সিফাত ফারুকী। সিফাত, কি দেখছেন সেখানে? রাজধানীতে যারা ফিরছেন তারা কি বলছেন? কোনো রকমের ভোগান্তি হয়েছে কিনা, বা তাদের রাজধানী ফেরার পর ঈদ উদযাপন শেষে তাদের প্রতিক্রিয়া জানতে চাই। ধন্যবাদ মৌটুসী। ঈদ উদযাপনে সকলেই আনন্দিত, সকলেই পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন, পরিবারের সাথে সময় কাটিয়েছেন। লম্বা সময় ধরে তারা সেখানে নিজ নিজ গন্তব্যে থেকেছেন। যেহেতু কুরবানির ঈদে অনেকেই দেশের বাড়ি যান এবং একটি লম্বা সময় থাকা হয় রমজানের ঈদের চেয়েও, সেই হিসেবে সকলেই আনন্দিত, পরিবারের সাথে ঈদ তারা উদযাপন করতে পেরেছেন। এবং ফেরার বিষয়ে যদি বলি, যেহেতু বেশ কয়েকদিন আগে থেকেই, গত 2 দিন আগে থেকেই সকলে ফিরতে শুরু করেছে ঢাকায় নিজ নিজ যে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য। বাচ্চাদের সন্তানদের পড়াশোনার জন্য অনেকে চলে আসছেন, কয়েকদিন পরে স্কুলও খুলবে। তবে যারা ফিরছেন তাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি। অনেকে যে জায়গা থেকে এসেছেন সঠিক সময়ে ট্রেন ছেড়েছে, আবার অনেক জায়গা থেকে ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হয়েছে। এছাড়া অনেকে বলছেন যে টিকিটের কালোবাজারি হয়েছে, অনেকেই একটি টিকিট বেশ কয়েকজনের কাছে বিক্রি করা হয়েছে বলেছেন। এবং অনেকে বলেছেন যে টিকিট কেনার পরও তারা ট্রেনে তাদের কাঙ্ক্ষিত যে সিট, সেই সিটটি পাননি। ট্রেনের ভেতর অনেক বিশৃঙ্খলা হয়েছে যাত্রীদের মাঝে। অনেকে টিকিট কাটতে পারেননি, কিংবা টিকিট না কাটার কারণে যারা দালাল বা যারা আছেন তাদের কাছ থেকে টিকিট কেটেছে, এবং দালালরা প্রায় দ্বিগুণেরও বেশি পরিমাণ দাম তারা নিয়েছে, এরকম অভিযোগ তারা করেছেন। ট্রেন সকাল থেকেই আসছে বলা যায়, বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন আসছে, যাত্রীরা নামছেন। অনেকে ট্রেন থেকে নেমে সোজা যার যার কর্মস্থলে যোগ দেবেন, কেউ বিকেলে যোগ দেবেন, এমনটা আমরা জেনেছি। এছাড়া যদি বলি, এই মুহূর্তে ট্রেন যে স্টেশন একেবারেই ফাঁকা। একটু আগেই আপনার সাথে যুক্ত হবার ঠিক আগেই 2টি ট্রেন এসেছিল দেশের দক্ষিণাঞ্চল থেকে। সেখান থেকে যারা যাত্রী, আমরা তাদের সাথে কথা বলেছি। উল্লেখযোগ্য তেমন কোনো ভোগান্তি তাদের পোহাতে হয়নি। তবে সব মিলিয়ে বলা যায় আজ সারাদিন আরও অনেক যাত্রী বিভিন্ন প্রান্ত থেকে আসবেন, এবং সেই হিসেবে যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন যে ট্রেনের যে যাত্রার যে ব্যবস্থাটা, যাওয়া কিংবা আসা, এই ব্যবস্থায় আরও
আরও সংস্কার করা উচিত এবং যে কালোবাজারি সেই কালোবাজারি বন্ধ করা উচিত যাতে নির্বিঘ্নে ট্রেনের যাত্রা এবং ফিরে আসা যায়। মৌটুসি, ধন্যবাদ সিফাত আপনাকে। দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজধানীমুখী মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী সিফাত ফারুকী। রাজধানীর মুগদার একটি বাসা থেকে একজন ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করেছেন তিনি। এ ঘটনায় মুগদা থানায় পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। মঙ্গলবার রাতে রাজধানীর উত্তর মুগদা এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয় বাংলাদেশ ব্যাংকের একজন অতিরিক্ত পরিচালকের মরদেহ। নিহত এই ব্যাংক কর্মকর্তার নাম তানভীর হোসেন শুভ। তিনি দীর্ঘদিন ধরে একাই উত্তর মুগদা এলাকার একটি বাসায় থাকতেন ভাড়া। গতকাল রাতে প্রতিবেশীরা ওই বাসা থেকে দুর্গন্ধ পেলে খবর দেয় পুলিশকে। 6 তলা থেকে কারা কিভাবে পাইছে এটা বলতে পারলাম না। আমাদের ফোনে জানানো হয়েছে 10টা 4-এ, যেটা দেখাইছে আপনাকে, যে ওই ঘটনায় তখনই আমরা জানতে পারছি। আশেপাশের মানুষ পচা গন্ধ পাইছে, ঠিক আছে। গন্ধ পাওয়ার পরে পুলিশ ইনফর্ম করছে, পুলিশ আসছে, পরে ওগুলো পুলিশ ভাঙছে, ভিডিও করছে, ভাঙার পরে দেখে এই অবস্থা। রাত 10:30টার দিকে পুলিশ 6 তলার বাসা থেকে উদ্ধার করেন ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ। পুলিশের ধারণা আত্মহত্যা করেছেন নিহত এই কর্মকর্তা। ফ্ল্যাটে তিনি একাই বসবাস করতেন। ফ্ল্যাটের ভেতর থেকে দরজা আবদ্ধ ছিল। সুইসাইডাল ইনসিডেন্ট প্রতিমান হইলেও মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়, প্রকৃত সময় নির্ণয়ের জন্য মৃত্যুদেহ ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মুগদা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা। ঠাকুরগাঁওয়ে 8 মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শ্বশুরবাড়ির লোকজন জানান, গৃহবধূ মিতু আক্তারকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর স্বজনদের দাবি, মাদকাসক্ত স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আর ঘটনার পর থেকেই পলাতক মৃত্যুর স্বামী শাহিনুর রহমান। তানভীর হাসান তানুর তথ্য ছবিতে প্রতিবেদন। গত 30 মে ঠাকুরগাঁওয়ের আকচা ইউনিয়নের বন্দরপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে 8 মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ মিতু আক্তারকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে প্রথমে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে এবং পরে রংপুরে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শ্বশুরবাড়ির লোকজন জানায় আত্মহত্যা করেছেন মিতু। তবে মিতুর পরিবারের দাবি, স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে। স্বজনরা আরো জানান, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মিতুকে নির্যাতন করত মাদকাসক্ত স্বামী শাহিনুর রহমান। সবশেষ ঈদের সময়ও তাকে নির্যাতন করা হয়। এরপর শনিবার সকালে তার মৃত্যুর খবর জানানো হয়। মৃত্যুর শরীরে আঘাতের চিহ্ন আছে বলেও দাবি করেন তারা। 31 তারিখ সকালে আমাদেরকে খবর দেয়, মনে করেন যে আপনার বোন মারা গেছে, আপনারা এখানে আসেন। আমি তখন মনে করেন যে ওখানে কিভাবে মারা গেল বলতে যে আত্মহত্যা করছে। আমরা ঠাকুরগাঁ নিয়ে গেছিলাম, রংপুর নিয়ে গেছিলাম, কিন্তু ওরা কোনো কাগজপাতি দেখাতে পারে না। তো ওরাদের নিয়ে গেছিল, ওরা বাসায় মারছে, মারে আবার মনে যে ওখানেই রাখে দিছে। নিজে বাঁচে এবং ঘাটটা মটকা দিছে, এই জন্য ঘাটটা নটর করছিল। কিন্তু তারপরে আমাকে খবর দেয়নি। পরের দিন 9টার দিক আমি নিজে ফোন দিয়ে খবরটা নিছি যে আমার মেয়ে যে এরকম অসুবিধার খবরটা নিত, তখন বলছে যে মারা গেছে। ঘটনার পর থেকে পলাতক শাহিনুর। আর এই ঘটনায় শাহিনুর ও তার বাবা মার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মৃত্যুর স্বজনরা। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে নিহতের পরিবার। মনিরা কাজেরি, 71। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আজ আত্মপক্ষ সমর্থন শেষ হয়েছে এবং আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। এই বিষয়ে একটু বিস্তারিত যেতে চাই আদালত প্রাঙ্গণে। সেখানে আছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, আজকের মামলার সবশেষ তথ্য এই মুহূর্তে কি আছে আপনার কাছে জানাবেন? কিছুক্ষণ আগে কিন্তু জানাচ্ছিলাম যে আজকে আত্মপক্ষ সমর্থনের জন্য দিনটি নির্ধারিত ছিল এবং সেই আত্মপক্ষ সমর্থনের যে শুনানি তা কিন্তু শেষ হয়েছে এবং আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রেখেছেন যে অভিযুক্ত আসামি সোহেল এবং তার স্ত্রী। এবং এই সময় বিচারক এর আগে কিন্তু যে তাদের বিরুদ্ধে যে সকল সাক্ষীরা যেই বক্তব্যগুলো দিয়েছেন, সাক্ষ্য দিয়েছেন, জবানবন্দি দিয়েছেন, সেই বিষয়গুলো কিন্তু তাদেরকে পড়ে শোনান এবং তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে তাও কিন্তু পড়ে শোনান। পরবর্তীতে
আসামিদের জিজ্ঞাসা করা হয় তাদের বক্তব্যের জন্য তারা আসলে এই ঘটনায় কি দোষ করেছেন এই বিষয়গুলো, তখন যে আসামি সোহেল মূল অভিযুক্ত এবং তার স্ত্রী স্বপ্না তারা কিন্তু তাদের বক্তব্য তুলে ধরেন। সেক্ষেত্রে আমি যদি তাদের একদম সরাসরি যে বক্তব্যটা দিয়েছেন সেটা যদি আমি একটু বলি, যে সোহেলকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল আপনি দোষ করেছেন কিনা, একটু আপনার বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে তার সত্যতা নিয়ে, তখন তিনি বলেছেন যে আমি নির্দোষ, খালাস চাই, আমার সাথে ছিল ডলার। অর্থাৎ তিনি আরেকজন ব্যক্তিকে কিন্তু এই মামলায় কেড়ে নিয়ে এসেছেন এবং তিনি বলেন যে আমি একা দোষ করিনি এবং সেও করেছে এবং ডলারকে কেউ দেখেনি বলেও কিন্তু এ সময় কোর্টে উপস্থাপন করেন যে সোহেল। এবং পরবর্তীতে তিনি আরেক বিষয় বলেন যে তার একটি সন্তান রয়েছে এবং তিনি এই মামলায় যে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে অনেকটা বলেন যে আমি একা দোষ করিনি এবং তিনি ক্ষমা চান সবার কাছে যে আমাকে মাফ করে দেন বলেন সরাসরি, এবং তার স্ত্রীকে তিনি সরাসরি বলেন যে তার স্ত্রী নির্দোষ। এবং পরবর্তীতে তার স্ত্রীকেও কিন্তু একই ধরনের যে সকল অভিযোগগুলো রয়েছে একই ধরনের প্রশ্ন করেন বিচারক এবং তার উত্তরে তার স্ত্রী বলেন যে তিনিও নির্দোষ। এই সময় বিচারক তাকে যে বিষয়গুলো বলেন যে দরজা খুলেননি কেন, ঘটনা আপনি দেখেছেন, পালিয়ে যেতে সহায়তা করেছেন, এগুলো ছিল তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ। এই বিষয়গুলো তাকে যখন জানান তিনি বলেছেন যে স্যার আমি কিছু করিনি, আমি নির্দোষ। অর্থাৎ তার স্ত্রীও কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে তা কিন্তু সরাসরি অস্বীকার করেছেন। এবং এক্ষেত্রে বলা যায় যে সোহেল মূল অভিযুক্ত তিনি আরেকজনের উপর দোষ চাপানোর পাশাপাশি আবার মাফও চেয়েছেন। তিনি বলেছেন যে তিনি একা দোষী নন, ডলারও সমানভাবে দোষী। অর্থাৎ একদিকে তিনি বলছেন তিনি নির্দোষ, আবার কিন্তু বলছেন যে আমি একা দোষ করিনি, ডলারও করেছে। অর্থাৎ তার কিন্তু দুই রকমের বক্তব্য কিন্তু আমরা আদালত প্রাঙ্গণে দেখতে পেয়েছি এবং তিনি এই ঘটনায় কিন্তু ক্ষমাও প্রার্থনা করেছেন। কিন্তু যে নির্মম ঘটনাটি ঘটেছে এই ক্ষেত্রে বিচারক বলেছেন যে আপনারা যেই স্বপ্নাকে বিশেষ করে বলেছেন যে যদি ঘটনা প্রমাণিত হয় সোহেলের যেই সাজা হবে স্বপ্নারও কিন্তু একই সাজা হবে। এই বিষয়টি কিন্তু বিচারক সরাসরি আদালতে বলেছেন এবং এখন বলা যায় যে আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপন হবে এবং সেই যুক্তিতর্ক উপস্থাপনের পরে কিন্তু রায়ের জন্য আরেকটি দিন নির্ধারণ করে দেবেন। অর্থাৎ এই মামলার কিন্তু আর সর্বোচ্চ 2 দিন লাগতে পারে রায়ের জন্য এবং এটি হবে বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে সবচেয়ে দ্রুততম রায় হওয়া মামলা। ধন্যবাদ মাইনুল আপনাকে। দর্শক, রামিসা হত্যা মামলার বিচার কাজের আজকের তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাইনুল মারুফ। শিশু মৃত্যুর ঘটনার পর বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী মাজারের দিঘির কুমিরটি সরানোর সিদ্ধান্ত হয়েছে, জানিয়েছেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় জেলা প্রশাসন, বন বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী, মাজার কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, সাম্প্রতিক শিশু মৃত্যুর ঘটনায় মানুষের নিরাপত্তা বিবেচনায় কমিটিকে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি মাজারের দিঘিতে গোসল করতে নেমে কুমিরের হামলায় এক শিশুর মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঢাকার বাইরে দেশের সবচাইতে বড় কাঁচা চামড়ার মোকাম নাটোরের চক বৈদ্যনাথ চামড়া আড়তে লবণযুক্ত চামড়া আসতে শুরু করেছে। মোকামে সকাল থেকে বসেছে হাট। লবণযুক্ত চামড়া আসছে উত্তর এবং দক্ষিণাঞ্চলের প্রায় 30 থেকে 32 জেলা থেকে। প্রতি শুক্রবারে হাট বসলেও ঈদ উপলক্ষে এই হাট বুধবার থেকেই বসেছে বলে জানান নাটোরের ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন জেলার কাঁচা চামড়া আসছে হাটে, সাথে ঢাকা ট্যানারিগুলো থেকেও আসছেন ক্রেতারা। তবে প্রথম হাটে ছাগলের চামড়া এবং পরের হাট থেকে গরুর চামড়া বেশি বিক্রির সম্ভাবনার কথা বলছেন নাটোরের আড়তদার আর ব্যবসায়ীরা। হাম, ডেঙ্গু, ডায়রিয়ার প্রাদুর্ভাবের মধ্যেও চিকিৎসক সংকটে ভুগছে বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতাল। কর্তৃপক্ষ জানায় 69 জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছে মাত্র 18 জন, যে কারণে রোগীদের ঠিকঠাক সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। সাগর আকুনের তথ্য ছবিতে প্রতিবেদন। বছরের শুরু থেকেই বরগুনায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, এরপর ডায়রিয়া ও হামের সংক্রমণ বেড়ে যায় জেলা জুড়ে, যে কারণে বরগুনা 250 শয্যার হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বেড়েছে কয়েক গুণ। কিন্তু জনবল সংকটে এত রোগীর চিকিৎসা দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলছে হাসপাতালের চিকিৎসক, নার্স সহ মোট কর্মকর্তা কর্মচারী থাকার কথা 263 জন, কিন্তু 100 থেকে 250 শয্যায় উন্নীত হওয়ার 13 বছর পরও 157টি পদ এখনো শূন্য। বর্তমানে মাত্র 18 জন চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা সেবা। এই অবস্থায় চিকিৎসা নিয়ে সব থেকে বেশি ঝুঁকি বেড়েছে হাম আক্রান্ত শিশুদের। আগে 20 দিন যে সময় থাকি গেছে সে সময় ধরেন 20 দিনের 10 দিন ডাক্তার পাইছি, 10 দিন পাইনি। কালকে 10:30 বাজে ভর্তি হয়েছে, এখন আজকের এই হপায় মাত্র ডাক্তার দেখাইতে পারছি। যে পরিমাণে ডাক্তার থাকা উচিত
সেই পরিমাণে ডাক্তার নেই। জেলায় 12 লাখ মানুষের চিকিৎসা নির্ভর করে এই হাসপাতালে, কিন্তু হাসপাতালের তথ্য বলছে প্রতিদিন এখানে কর্তব্যরত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন মাত্র 7 জন। ডাক্তার পাচ্ছি না, ডাক্তারই পাওয়া যায় না, ডাক্তার একদিন আই আর পরদিন আয় না, ডাক্তারই কম। নার্সিং আছে, নার্সিং যারা এরা তো বেশ একটা তৎপর করে কাজ করে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 250 শয্যায় শুধু ভবনটা পেয়েছেন তারা, কিন্তু জনবল সংকট বাড়ানো হয়নি। জনবলের জন্য কয়েকবার আবেদন করেও কোনো সুরাহা মেলেনি। আমরা চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছি, সবকিছু মেনটেন করতে আমাদেরকে যথেষ্টই বেগ পেতে হচ্ছে। কার্যক্রম চলছে। আমরা অনেকবার লিখেছি ঊর্ধ্বতন কর্মকর্তার বরাবর, আমরা এখানে জনপ্রতিনিধিরও অবহিত করেছি। আশা রাখি যে আমরা হয়তো খুব তাড়াতাড়ি জনবল সংকট কাটিয়ে উঠতে পারবো। চিকিৎসা সংকটের কথা স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এলাকার সংসদ সদস্য। আমি আবার ঢাকা যাচ্ছি, ঢাকা যাওয়ার পর আমি ডাইরেক্ট মন্ত্রণালয়ে যাব। আমি মন্ত্রী যিনি আছেন তার সাথে, এই ডিপার্টমেন্টের তার সাথে আমি ডাইরেক্ট কথা বলব। আমার থেকে চেষ্টার মতো কমতে হবে না। 250 শয্যার হাসপাতালে 10টি সিনিয়র কনসালটেন্ট পদের মধ্যে 7টি, জুনিয়র কনসালটেন্ট 12টি পদের মধ্যে 9টি, মেডিকেল কর্মকর্তা ও সমমানের 57টি পদের মধ্যে 45টি শূন্য রয়েছে। শাকিলা সিথি, 71। পাবনায় 3 ফসলি কৃষি জমিকে পরিত্যক্ত দেখিয়ে ইজারা নিয়ে সোলার পার্ক নির্মাণের অভিযোগ উঠেছে। এতে জমি ও বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে গেছে সুজানগরের রামাকান্তপুর গ্রামের 5 শতাধিক পরিবার। প্রতিবাদ করায় জেলও খেটেছেন অনেকে। তবে প্রশাসন বলছে জমিতে কৃষকদের মালিকানা না থাকায় ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হচ্ছে না। মোস্তাফিজুর রহমানের প্রতিবেদন। পদ্মা নদী তীরবর্তী বিশাল কৃষিপ্রধান অঞ্চল পাবনার সুজানগরের রামাকান্তপুর গ্রাম। সরকারি খাস খতিয়ান থেকে পরিত্যক্ত জমি দেখিয়ে বাংলাদেশ চায়না যৌথ মালিকানাধীন রিনিউয়েবল এনার্জি কোম্পানি এখানে স্থাপন করেছে সোলার পার্ক। এতে জমি ও বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে গেছে গ্রামের 5 শতাধিক পরিবার। প্রতিবাদ করায় জেলও খেটেছেন অনেকে। এলাকার লোকজন বলছেন নিয়ম না মেনেই কৃষি জমিতে স্থাপন করা হয়েছে সোলার পার্কটি। ক্ষতিপূরণ এবং অধিগ্রহণের টাকা দেওয়ার আশ্বাস দিয়ে তাদের সাথে প্রতারণা করেছে একটি অসাধু চক্র। রেকর্ড করার জন্য কাগজপত্র চাইছিল, বিঘাপতি আমরা একটা হাও দিয়েছিলাম। রেকর্ড করার জন্য রেকর্ড দিয়েছিলাম, আমার জমি ভালো হয়ে আমরা আরামে থাক। টাকাও দিছি, দিয়া হালি পারে রেকর্ড করছে না, এলাকা কোম্পানিতে জমি নিয়ে গেল, তাহলে আমরা কি করবো? আমাদের জনগণ বাঁচাতে লাগবে। এরা সব যা রাইছে নিয়ে খালে এগুলি নিয়ে খাইছে রাষ্ট্রে আস্তে আস্তে। এরা এগুলো করলে আমরা আরো বলবের গেছি আমাকে নামে কেস কাবারি হয়ে গেছে। সম্প্রতি জমির ক্ষতিপূরণের দাবিতে বিদ্যুৎ প্রকল্প ঘেরাও মানববন্ধন করেছে গ্রামের ভূমিহীন কৃষকরা। তাদের অভিযোগ বিগত সরকারের 2 জন প্রভাবশালী সংসদ সদস্যের সহায়তায় তাদের জমি থেকে উচ্ছেদ করা হয়েছে। আসে কয় তোমাদের দাও, কাগজপাতি দাও, কিছু টাকা দাও, আমরা রেকর্ড করাবো। তখন রেকর্ডের জন্য আমার বাপ চাচারা কিছু কাগজও দিল, দেওয়ার পরে হাসে কয়েকদিন পরে কয় রেকর্ড হয়ে গেছে। একটা রেকর্ডের কাগজ নিয়ে এসে কয় কি এই কাগজটা কারো দেখাও না। আমার আব্বার কাছে আমি বলছি যে আব্বা কি কাগজটা আনলে দেখাও, কয় না এটা দেখান যাবি না। একদিন কয় যে দাও ভোটার আইডি কার্ড ফটোকপি দাও, কিছু ছবি নিয়ে। তারপরের দিন আসলাম, আসার পরে আমাদের এমনি একটা সই নিয়ে বিদায়কে দিল যে জমি কোম্পানির জায়গা, কোম্পানি আবার মাটি কাটতে জমি তোমাকে দেওয়া হবে না। এই ব্যাপারে কথা বলতে রাজি হয়নি রামাকান্তপুর 64 মেগাওয়াট সোলার পার্ক কর্তৃপক্ষ। তবে মুঠোফোনে এক কর্মকর্তা জানিয়েছেন নিয়ম মেনেই এখানে সোলার পার্ক স্থাপন করা হয়েছে। এদিকে জেলা প্রশাসক জানান জমিতে তাদের মালিকানা না থাকায় জমির দাম বা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে তাদের পুনর্বাসনের আশ্বাস দেন তিনি। সরকারি খাস জমি বন্দোবস্ত নীতিমালা অনুযায়ী যদি ওই এলাকায় আমরা আরো খাস জমি খুঁজে পাই, সেই ক্ষেত্রে ওনাদেরকে আমরা সেই খাস জমিগুলিতে পুনর্বাসন করার জন্য তাদের নামে আমরা জমি বরাদ্দ দিতে পারি। 2022 সালে প্রায় 206 একর জমিতে শুরু হয় এই প্রকল্পের কাজ। চুক্তি অনুযায়ী 2025 সালের আগস্ট মাস থেকে এই সোলার পার্কের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। মুস্তাফিজুর রহমান, 71, পাবনা। মেহেরপুরে এবছর লিচু আবাদে আশানুরূপ ফলন হয়েছে। বাজার দর ভালো হওয়ায় স্বস্তিতে আছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। এরই মধ্যে শুরু হয়েছে আগাম জাতের আটি লিচু বিক্রি। দেশের বিভিন্ন স্থানে ব্যাপক চাহিদা থাকায় লাভের আশা করছেন বাগান ব্যবসায়ীরা। আসিফ ইকবালের তথ্য ছবিতে প্রতিবেদন। মেহেরপুরে গেল বছর লিচু আবাদে লোকসানের পর এবার স্বস্তিতে বাগান মালিক, কৃষক ও ফল ব্যবসায়ীরা। অনুকূল আবহাওয়ায় জেলার বিভিন্ন বাগানে আগাম জাতের আটি লিচু পাকতে শুরু করেছে। চলতি সপ্তাহ থেকেই শুরু হয়েছে লিচু বিক্রি।
প্রতিদিন সকাল থেকে শুরু হয় লিচু সংগ্রহের কাজ। লিচু বাছাই করে ভরা হচ্ছে প্লাস্টিকের ক্যারটে। বিকেল হলেই লিচু পাঠানো হচ্ছে কুমিল্লা, বরিশাল, ঢাকা ও বগুড়া সহ দেশের বিভিন্ন জেলায়। এদিকে লাভজনক হওয়ায় মাঠ ফসল ছেড়ে লিচু বাগান তৈরির কাজে ঝুঁকছেন অনেক কৃষক। আটি লিচুর পাশাপাশি কলম লিচুর ব্যতিক্রমী জাত আবাদ করে লাভের আশা করছেন তারা। লিচু আমাদের মোটামুটি প্রচুর ধরছে, পরে যখন রৌদ্র হলো তখন রৌদ্রতে লিচু পড়ে যেতে লাগছিল, কিন্তু বৃষ্টি হওয়াতে মানে সব চাষি আর কি খুশি এখন। আল্লাহ ভালো ফলন দেয়, 1 লাখের উপরে হবে, 50,000 60,000 এটা মিনিমাম হয়। ঢাকা, কুমিল্লা, রাজশাহী সব পাড়ি আমাদের এখানে আসছে, তো মেহেরপুরে আমরা মোটামুটি ভালো দামে লিচুটা বেচতে পাচ্ছি। কৃষি বিভাগ বলছে, ভোক্তাদের জন্য নিরাপদ ফল নিশ্চিত করার লক্ষ্যে লিচু বাগান মালিকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা সেক্ষেত্রে কৃষকদেরকে সলিবর বোরন 2 গ্রাম পার লিটারে মিশিয়ে স্প্রে করার জন্য পরামর্শ দিচ্ছি। তারা এই যদি পদ্ধতিগুলো অবলম্বন করে তাহলে তারা ভালো মানের লিচু বাজারে বিক্রি করতে পারবে এবং তারা আর্থিকভাবে লাভবান হবে। চলতি মৌসুমে 730 হেক্টর লিচু বাগান থেকে 6,800 মেট্রিক টন লিচু পাওয়ার আশা করছে কৃষি বিভাগ। শান্তা ইসলাম, 71। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।